আচ্ছা, চলুন একদম মূল বিষয় ঢুকে যাই। মানবজাতির উৎপত্তির ইতিহাস চিরকালই এক বিশাল রহস্যের নাম, ঠিক যেন একটা বিশাল পাজল। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক ঐতিহাসিক গোয়েন্দা গল্প উন্মোচন করতে যাচ্ছি যা শত শত বছর ধরে ধর্মতাত্ত্বিক এবং বিজ্ঞানীদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। এই আলোচনাটিতে আমরা এমন এক প্রাচীন তত্ত্বের গভীরে যাব যা মানুষের চিরচেনা বিশ্বাসকে বারবার চ্যালেঞ্জ করেছে। বিশ্লেষণের শুরুতে এক নজরে দেখিনি আজ আমরা ঠিক কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে মানবজগতের উৎপত্তির ধাঁধা, এরপর প্রাচীন ধর্মতাত্ত্বিক বিতর্ক, এনলাইটেনমেন্ট যুগের পরিবর্তন, তারপর বর্ণবাদী প্রি অ্যাডমিজমের উত্থান এবং সবশেষে অবর্ণবাদী প্রি অ্যাডমিজন। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, মানব জগতের উৎপত্তির ধাঁধা, রহস্যের সংজ্ঞা নির্ধারণ। প্রি অ্যাডমিজম জিনিসটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে এটি প্রচলিত অ্যাব্রাহামিক বিশ্বাসের বাইরের একটি ধারণা। আমরা সাধারণত কি জানি, অ্যাডাম বা আদমই পৃথিবীর প্রথম মানুষ, রাইট? কিন্তু এই তত্ত্বটি বলছে না, অ্যাডামের সৃষ্টির অনেক আগেও এই পৃথিবীতে অন্যান্য মানুষ বা বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব ছিল। ভাবা যায়? এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আর এই প্রশ্নটাই কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় স্কলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। বুক অফ জেনেসিসের একটা লজিক্যাল ফাঁক খেয়াল করুন। অ্যাডামের ছেলে কেইন যখন নির্বাসিত হয়ে একটা পুরো শহর তৈরি করল, তখন সেই শহরে আসলে কারা বাস করত? যদি তারাই পৃথিবীর প্রথম মানব পরিবার হবে, তাহলে কেন আসলে বিয়েটা কাকে করেছিল? এই একটা মাত্র প্রশ্ন, হ্যাঁ ঠিক ধরেছেন, এই একটা প্রশ্নই শত শত বছর ধরে অসংখ্য বিতর্কের জন্ম দিয়েছে। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় অংশে, প্রাচীন ধর্মতাত্ত্বিক বিতর্ক, প্রাচীন সময়কাল এবং গোপন ইতিহাস। এই বিতর্কগুলো কিভাবে ডালপালা মেলেছে সেটা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। এই যেমন ধরুন, মাত্র ১৭০ খ্রিস্টাব্দে অ্যাপোলোনিয়াস দাবি করে বসলেন যে পৃথিবীর বয়স ১.৫ লাখ বছরেরও বেশি। এরপর ইসলামী, ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিতারাও এই প্রাচীন সময়কাল নিয়ে বিস্তর মাথা ঘামিয়েছেন। বিষয়টা অনেকটা পাহাড় থেকে গড়িয়ে পড়া তুষার গোলকের মতো, যা ১৫০০ বছর ধরে একটু একটু করে কেবল বড়ই হয়েছে। অবশেষে ১৬৫৫ সালের দিকে আইজ্যাক লা পেরেরা এসে পুরো ব্যাপারটাকে একটা শক্ত কাঠামোগত রূপ দেন। ইতিহাস ঘাঁটলে কিন্তু বেশ মজার কিছু ব্যাপার চোখে পড়ে। বিশ্বের বিভিন্ন সংস্কৃতি নিজেদের মতো করে মানুষের এই প্রাচীনত্ব ব্যাখ্যার চেষ্টা করেছিল। নবম শতাব্দীর দিকে তাকান, ইসমাইলি আর সুফিদের মধ্যে একটা দারুণ ধারণা প্রচলিত ছিল। তারা বিশ্বাস করত যে পৃথিবীতে শুধু একজন নয়, বরং একাধিক অ্যাডাম ছিলেন, আর একজন নাকি ৫০,০০০ বছর রাজত্ব করেছেন। আবার অন্যদিকে প্রখ্যাত ইহুদি পণ্ডিত মাইমোনাইটস কিন্তু ওই যে একটা দাবি ছিল অ্যাডাম ভারত থেকে এসেছেন, সেটাকে একেবারেই ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছিলেন। মানে সবাই যার যার মতো করে ইতিহাসের এই বিরাট শূন্যস্থান পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এত সব জল্পনা কল্পনার পর আইজ্যাক লা পেরেরার একটা কথা পুরো বিষয়টার মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেছিলেন, অ্যাডামের মাধ্যমে যদি আইনের শুরু হয়, তবে তার আগে নিশ্চয়ই একটি আইনহীন পৃথিবী ছিল যেখানে মানুষ বাস করত। মূলত রোমান্স অধ্যায়ের ৫, ১২, ১৪ অংশের ওপর ভিত্তি করে তিনি বললেন যে সৃষ্টির প্রক্রিয়া নাকি ২ ধাপে হয়েছিল। প্রথমে সৃষ্টি হয়েছিল অন্যান্য জাতি বা জেন্টাইলদের, আর তার অনেক পরে কেবল হিব্রুদের পিতা হিসেবে অ্যাডামকে সৃষ্টি করা হয়। বেশ অন্যরকম একটা ভাবনা, তাই না? এখান থেকেই শুরু হয় আমাদের তৃতীয় পর্ব, এনলাইটেনমেন্ট যুগের পরিবর্তন, পথের বিভাজন। ১৯ শতকে এসে এই তত্ত্বটা কিন্তু আক্ষরিক অর্থেই দুভাগ হয়ে যায়, একদম ভিন্ন দুটো রূপ। একদিকে একদল বিজ্ঞানমনস্ক মানুষ চাইলেন নতুন আবিষ্কৃত ভূতাত্ত্বিক তথ্যের সাথে ধর্মকে মেলাতে, অন্যদিকে আরেক দল এটাকে ব্যবহার করল চরম বৈষম্যমূলক একটা উদ্দেশ্যে। তারা এই তত্ত্বটিকে পশ্চিমাবাদে অন্য জাতিদের নিকৃষ্ট প্রমাণের হাতিয়ার হিসেবে বেছে নিল। আর এই অন্ধকার দিকটা নিয়েই আমাদের চতুর্থ অংশ, বর্ণবাদী প্রি অ্যাডামিজমের উত্থান, অপবিজ্ঞান এবং আধিপত্য। ১৯ শতকের কিছু বিজ্ঞানী আর লেখক নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য টিকিয়ে রাখতে তত্ত্বটিকে কিভাবে জঘন্যভাবে বিকৃত করেছিল সেটা দেখলে অবাক হতে হয়। স্যামুয়েল জি মটনের মতো লোকেরা মানুষের করটির আকার মাপার মাধ্যমে এবং বাকনার এইচ পেইনের মতো লেখকরা অশ্বেতাঙ্গদের আত্মহীন প্রাণী বলে দাবি করে বসল। তাদের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমাবাদে অন্যদের নিকৃষ্ট প্রমাণ করা। তারা বোঝাতে চাইল যে অ্যাডাম কেবল তাদেরই পূর্বপুরুষ, আর বাকি দুনিয়ার মানুষ হল প্রি অ্যাডামাইড বা অ্যাডাম পূর্ববর্তী প্রজাতি। এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, কেবল ইতিহাসের পাতায় থাকা বাস্তব তথ্যগুলো তুলে ধরছি।
পরবর্তীতে এই চরমপন্থী ধারণাগুলো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কিছু নির্দিষ্ট ধর্মীয় আন্দোলনের ভেতরেও ঢুকে পড়ে। বিশেষ করে ব্রিটিশ ইসরায়েলজি এবং ক্রিশ্চিয়ান আইডেন্টিটি আন্দোলনের একটি অংশ এই তত্ত্ব গ্রহণ করে। তারা সর্পবীজ তত্ত্ব বা সার্পেন্ট সিড ডক্ট্রিন নামের একটা অদ্ভুত মিথ তৈরি করে, যেখানে বলা হলো অ্যাডামের পুত্র কেইন নাকি একজন প্রি অ্যাডামাইট বা মানবপূর্দ প্রাণীকে বিয়ে করেছিল। বুঝতেই পারছেন, এসবই ছিল বর্ণবাদী বৈষম্যকে ন্যায্য প্রমাণ করার মনগড়া কিছু ফন্দি। চলুন এবার মুদ্রার উল্টো পিঠটা দেখি, মানে আমাদের পঞ্চম পর্ব, অবর্ণবাদী প্রি অ্যাডামিজম, বিজ্ঞান ও ধর্মগ্রন্থের সমন্বয়। ওই যে বলেছিলাম তত্ত্বটা দুভাগ হয়ে গিয়েছিল। বিভাজিত পথের এই দিকটায় ধর্মতাত্ত্বিক আর বিজ্ঞানীরা বাইবেলের আখ্যানকে আধুনিক বিজ্ঞানের সাথে মেলানোর চেষ্টা করছিলেন। যেমন 1860 সালে ইসাবেলা ডানকান বরফ যুগের বৈজ্ঞানিক প্রমাণের সাথে মানব পূর্ব যুগের অস্তিত্ব মেলাতে চাইলেন। আবার 1900 দশকে আরেটরের মতো ধর্মতাত্ত্বিকরা বিবর্তনবাদের মতো যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার আর ধর্মীয় বিশ্বাসের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করতে চাইলেন, যেটাকে তারা নাম দিয়েছিলেন গ্যাপ থিওরি। বিংশ শতাব্দীতে এসে পণ্ডিতরা আদিম মানব প্রজাতিগুলোকে ব্যাখ্যা করতেও এই তত্ত্বের দ্বারস্থ হয়েছেন। 1985 সালে গ্লিশন আর্চার জুনিয়রের একটা কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন যে নিয়ান্ডারথাল বা ক্রোম্যাগননদের মতো জাতিগুলোকে অ্যাডামের সময়ের আগের বলে বিবেচনা করাই সবচেয়ে যুক্তিযুক্ত। অর্থাৎ তার মতে এই মানবপূর্ব প্রজাতিগুলো হয়তো পৃথিবীতে সত্যিই ছিল, যাদের স্রষ্টা হয়তো কোনো অজানা কারণে অ্যাডাম সৃষ্টির অনেক আগেই বিলুপ্ত করে দিয়েছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? 1000 বছরের পুরনো এই বিতর্ক কিন্তু আজও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বর্তমান যুগের আধুনিক ধর্মতাত্ত্বিক, ওল্ড আর্থ ক্রিয়েশনিস্ট, এমনকি কম্পিটিশনাল বায়োলজিস্টদের জেনেটিক্স গবেষণায়ও এই তত্ত্বের প্রতিধ্বনি শোনা যায়। তারা আজও ধর্মগ্রন্থের বর্ণনা আর আধুনিক বংশগতি বিদ্যাকে একটা যুক্তিসঙ্গত ফ্রেমে মেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতগুলো শতকের ইতিহাস ঘাটার পর একেবারে শেষে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের সামনে থেকেই যায়। একটু ভেবে দেখুন তো, আমরা কি আসলেই নিরপেক্ষভাবে ইতিহাস এবং প্রাচীন গ্রন্থগুলো পড়ি, নাকি নিজেদের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য বা সাংস্কৃতিক এজেন্ডা হাসিল করার জন্য ইতিহাসের ব্যাখ্যাকেই নিজেদের মতো বদলে ফেলি? উৎস উপাদানের ওপর ভিত্তি করে প্রাচীন এই ধাঁধার বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। তবে প্রশ্নটা নিশ্চিতভাবেই আপনাদের চিন্তার খোরাক হয়ে থাকবে।